এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ লো ব্যাক পেইন। লো ব্যাক পেইন নিয়ে ডিল করেনি এমন কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। তো লো ব্যাক পেইন আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? আমরা যদি লো ব্যাক পেইনকে ক্লাসিফাই করি, লো ব্যাক পেইন ক্যান বি ডিভাইডেড ব্রডলি ইন্টু 4 ক্লাসেস। ইট ক্যান বি মেকানিক্যাল, উইচ ইজ দি কমনেস্ট। ইট ক্যান বি ডিউ টু সাম ডিস্ট্রাকটিভ লিশন, যেমন ম্যালিগনেন্সি অথবা ইনফেকশন, বিশেষ করে আমাদের দেশের জন্য টিউবারকুলোসিস। এটা It can be affected by inflammatory arthritis যেমন axial spondyloarthritis, psoriatic spondyloarthritis এবং আদার্সের মধ্যে হচ্ছে যেমন prolapse intervertebral disc, spinal stenosis, Paget's disease and fracture। এই চারটা গ্রুপের ভিতরে মেকানিক্যাল লো ব্যাক পেইন ইজ বাই ফার দি কমনেস্ট। আমাদের ব্যাক পেইন জানার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মেকানিক্যাল ব্যাক পেইন থেকে ডিস্ট্রাকটিভ, ইনফ্ল্যামেটরি এবং আদার্স দ্যাট ইজ প্রোল্যাপস ডিস্ক এগুলোকে যেন ডিফারেন্সিয়েট করতে পারি। তো আমরা আগে জানি যে হোয়াট আর দ্য ফিচার্স অফ মেকানিক্যাল লো ব্যাক পেইন। মেকানিক্যাল লো ব্যাক পেইন ইউজুয়ালি হয় 20 থেকে 55 বছর বয়সের লোকদের। ইট ইজ টিপিক্যালি ইমপ্রুভড উইথ রেস্ট। এটা প্রিসিপিটেটেড বাই লিফটিং অর বেন্ডিং। দিজ এপিসোডস আর রিকারেন্ট। যে জিনিসটা ইম্পর্টেন্ট যে মেকানিক্যাল লো ব্যাক পেইনের দ্য পেইন ইজ কনফাইন্ড টু দি ব্যাক অর আপার লেগ। নি কখনো ক্রস করবে না। যেই লো ব্যাক পেইন নি ক্রস করে দ্যাট ইজ নট মেকানিক্যাল লো ব্যাক পেইন। এবং ভেরি ইম্পর্টেন্টলি পেশেন্টের কোনো নার্ভ রুট ডিস্ট্রিবিউশনের ফিচার থাকবে না, কোনো সিস্টেমিক ফিচার থাকবে না এবং 90% উইল রিকভার অ্যাট 6 উইকস। একটু জিনিসটা খেয়াল করেন, 6 উইকস। আমরা কিন্তু অনেক সময় 1-2 সপ্তাহে ব্যথা কমছে না, উই টেক ইট অ্যাজ দিস পেশেন্ট মাইট হ্যাভ আদার প্যাথোলজি। জিনিসটা কিন্তু তা না। মেকানিক্যাল লো ব্যাক পেনের এই বক্সটাকে যদি আপনি উল্টিয়ে দেন তাহলেই কিন্তু ইউ হ্যাভ ইয়োর রেড ফ্ল্যাগস ফর পসিবল স্পাইনাল প্যাথোলজি। ডেভিডসনের বেশিরভাগ চ্যাপ্টারই দেখবেন রেড ফ্ল্যাগ টার্মটা ইউজ করেছে। যেমন হেডেক একটা খুব কমন ডিসঅর্ডার। বেশিরভাগ ক্ষেত্রে হেডেক ইজ কজ বাই মাইগ্রেন অথবা টেনশন টাইপ হেডেক। বাট কিছু পয়েন্ট আছে, কিছু সাইন আছে যেগুলো রোগী আপনাকে বললে আপনার মাথার ভিতরে কিছু রেড ফ্ল্যাগ ক্রিয়েট করবে বা একটা রেড ফ্ল্যাগ মানে একটা ওয়ার্নিং সাইন এর মতো যে দিস মাইট নট বি এ বিনাইন প্যাথোলজি। তো একটুকে বারবার যেটা বলছি যে লো ব্যাক পেইন বেশিরভাগ ক্ষেত্রে মেকানিক্যাল, বাট এই সমস্ত ক্লিনিক্যাল ফিচার যদি থাকে, যে পেশেন্টের বয়স যদি 20 থেকে 55-এর ভিতরে হয়, পেশেন্টের পেইনটা যদি কনস্ট্যান্ট এবং পেইন আনরিলিভ বাই রেস্ট হয়। আমরা একটু আগে দেখেছি মেকানিক্যাল লো ব্যাক পেইন ইজ রিলিভ বাই রেস্ট। পেশেন্টের যদি ম্যালিগনেন্সি, টিবি, এইচআইভি বা স্টেরয়েড ইউজের হিস্ট্রি থাকে এবং পেশেন্টের যদি জ্বর থাকে, নাইট সোয়েটস থাকে, ওয়েট লস থাকে, এগুলো যদি থাকে অথবা এক্সামিনেশনের মধ্যে আমি যদি পাই যে পেশেন্টের স্পাইনাল ডিফর্মিটি আছে, এখানে এই দুটো লাইনকে আপনারা একসাথে করে নেন, পেইনফুল অথবা সিভিয়ার সিমেট্রিক্যাল স্পাইনাল ডিফর্মিটি। পরের পয়েন্টগুলো আমরা দেখব না, আমরা এখান থেকে স্পাইনাল ডিফর্মিটিটা মনে রাখো। আপনারা এই বক্সের ভিতরে কডা ইকুইনাস সিন্ড্রোমের ফিচারগুলোকেও অ্যাড করে নেবেন। তো কডা ইকুইনাস সিন্ড্রোমের ফিচারগুলো কি? আমরা যে কোনো মেকানিক্যাল লো ব্যাক পেইন পেলেই আপনারা কয়েকটা জিনিস অবশ্যই জিজ্ঞেস করবেন যে পেশেন্টের বাউল হ্যাবিট কীরকম, ব্লাডার হ্যাবিট কীরকম এবং পেশেন্ট মানে বাথরুম করার পরে সে ওই জায়গায় পানি নিলে সে পানি বুঝতে পারে কিনা। কারণ কডা ইকুইনা, বাই দ্য ওয়ে, কডা ইকুইনা যদি আপনার একটু রিক্যাপ করি, আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়েছে লোয়ার এন্ড অফ লাম্বার 1 অথবা আপার এন্ড অফ লাম্বার 2। তো সেখান থেকে লাম্বার এবং স্যাক্রাল নার্ভ রুটগুলো নেমে গিয়ে তাদের ফোরামিনা দিয়ে হচ্ছে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে চলে যায়। সো এদের একসাথে দে লুক লাইক দি টেইল অফ আ হর্স, যার আরেক নাম হচ্ছে কডা ইকুইনা। সো এই নার্ভ রুটগুলো যখন ইনভলভ হবে দেন ইট ইজ নোন এজ কডা ইকুইনা সিনড্রোম। যেহেতু আমাদের এই লোয়ার লাম্বার এবং স্যাক্রাল রুটগুলো আমাদের বাউল এবং ব্লাডারকে সাপ্লাই দেয়, সো কমনলি এদের বাউল এবং ব্লাডার ডিস্টারবেন্স হবে। তো সেই ডিস্টারবেন্সগুলো কী কী? একটা হচ্ছে পেশেন্টের ডিফিকাল্টি উইথ মিকচুরেশন হবে, পেশেন্টের অ্যানাটোন লস হবে, স্যাডেল অ্যানেস্থেশিয়া হবে। স্যাডেল অ্যানেস্থেশিয়া মানে হচ্ছে যে আমরা ওয়েস্টার্ন মুভিতে দেখেছি যে মানুষ ঘোড়ায় উঠে, তো ঘোড়ায় উঠে যে জায়গাটায় বসে, যে একটা কাঠের একটা মানে বসার সিটের মতন, দ্যাট ইজ নোন এজ স্যাডেল। সাথে পেশেন্টের গেইট ডিস্টারবেন্স থাকতে পারে এবং পেইন, নামনেস অর উইকনেস এফেক্টিং ওয়ান অর বোথ লেগস। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কডা ইকুইনাস সিন্ড্রোম ইজ ইউজুয়ালি এসিমেট্রিক্যাল। পেশেন্টের যে কোনো এক পা ইনভলভ হয়, যেখানে স্পাইনাল কর্ড লিশন হলে পেশেন্টের একসাথে 2 পা ইনভলভ হয়। নার্ভ রুট পেইনের ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এটা আমরা নিউরোলজি সেকশনে গিয়ে আরও ডিটেলস দেখব। লো ব্যাক পেইনের ব্যাপারে কয়েকটা জিনিস জানা জরুরি। নাম্বার 1 হচ্ছে ইনভেস্টিগেশন। আপনাকে যদি পরীক্ষায় আসে, আপনাকে একটা লো ব্যাক পেইন থেকে কোয়েশ্চেন আসবে 2 রকম। আইদার আপনাকে একটা সিনারিও দিবে, যে সিনারিও থেকে আপনার জাজ করতে হবে ওয়েদার দিস ইজ এ মেকানিক্যাল লো ব্যাক পেইন অথবা ওয়েদার দিস ইজ দিস হ্যাজ আদার কজ।
যেমন আপনি এই ক্ষেত্রে আপনি হেল্প নেবেন, আপনি দেখবেন যে আপনার কোয়েশ্চেনের ভিতরে কোনো রেড ফ্ল্যাগ দেওয়া আছে কিনা, পেশেন্টের কোনো সিস্টেমিক ফিচার আছে কিনা, কোনো নার্ভ রুট ডিস্ট্রিবিউশনের কথা বলা আছে কিনা, পেশেন্টের কোনো জার্ক লসের কথা বলা আছে কিনা, পেশেন্টের বাউল ব্লাডার ইনভলভমেন্টের কোনো হিস্ট্রি আছে কিনা, মানে দ্যাট ইজ এনিথিং দ্যাট রিজেম্বলস আ কর্ড আইকুনেস সিনড্রোম। তখন আপনাকে হয়তো বলতে পারে যে হোয়াট ইনভেস্টিগেশন উইল ইউ ওয়ান্ট টু ডু নেক্সট। রিমেম্বার, ইনভেস্টিগেশনের ব্যাপারে দুইটা কথা। একটা রোগীর যদি পারসিস্টেন্ট পেইন ফর মোর দেন 6 weeks, অথবা পেশেন্টের যদি রেড ফ্ল্যাগ ফিচার থাকে, অথবা যদি কডা ইকুইনা সিনড্রোমের কোনো ফিচার থাকে, এই তিনটা ক্ষেত্রে উই উইল ইনভেস্টিগেট। বিশেষ করে যদি কডা ইকুইনা সিনড্রোম আপনার মনে হয়, ইনভেস্টিগেট ইমিডিয়েটলি। হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস? আপনাকে অনেক অপশন দিবে, সিবিসি দিবে, ইএসআর দিবে, সিআরপি দিবে, এক্স-রে দিবে, HLA-B27 দিবে। বাট রিমেম্বার, ফর ব্যাক পেইন এমআরআই ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। আর এটি অস্টিও আর্থ্রাইটিসে যাওয়ার আগে আপনারা একটু ডেভিডসনের 23rd এডিশনের পেজ 1003-এ যাবেন। ওইখানে দেখবেন দুইটা বক্স আছে, 24.30 অ্যান্ড 24.31। এরা দুইটা হচ্ছে বক্সেস ডিলিং উইথ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। প্রথম বক্সটা হচ্ছে যে মানে ব্লিডিং রিস্কের উপর ভিত্তি করে আমরা এনএসএডকে কীভাবে ভাগ করি, আর পরবর্তীতে হচ্ছে এনএসএডের সাইড এফেক্ট বা কীভাবে আমরা এনএসএড দিব। তো এনএসএডের সাইড এফেক্টগুলোকে আমরা যদি রাফলি বলি, এগুলো হচ্ছে 5টা থেকে 6টা এ। কী কী এ? নাম্বার এ দিয়ে হচ্ছে অ্যাবডোমিনাল। কী কী অ্যাবডোমিনাল সাইড এফেক্ট করে নন এনএসএড? নাম্বার 1 হচ্ছে এটা জিআই ব্লিড করতে পারে, এটা পারফোরেশন করতে পারে, আলসারেশন করতে পারে, অল্টারেশন অফ বাউল হ্যাবিট করতে পারে, অ্যাবডোমিনাল পেইন করতে পারে। সো এনএসএডের সাইড এফেক্টের প্রথম এ হচ্ছে অ্যাবডোমিনাল, যার মধ্যে হচ্ছে জিআই ব্লিডিং, আলসারেশন, পারফোরেশন, অল্টার্ড বাউল হ্যাবিট, অ্যাবডোমিনাল পেইন। নাম্বার 2 হচ্ছে এটা একেআই করতে পারে, এটা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। 4th এ হচ্ছে ফর অ্যাজমা, এটা অ্যাজমাকে প্রিসিপিটেট করতে পারে। ইট ক্যান রেয়ারলি গিভ রাইজ টু অ্যানাফাইলেকটিক রিয়াকশনস এবং ইট ক্যান অলসো প্রডিউস অ্যাজমা, ইট ক্যান অলসো প্রডিউস র্যাশ। আর লাস্ট হচ্ছে যেটা আপনারা বিভিন্ন চ্যাপ্টারে দেখবেন, যে এনএসএইডস কজ অ্যাকিউমুলেশন অফ ফ্লুইড। সো যে কোনো ইডেমেটাস রোগীকে আমরা এনএসএইড দিতে মানা করি। এমন খালি তাই না, আপনারা পার্সোনাল প্র্যাকটিসও দেখবেন যে অনেক সময় এনএসএইড দেওয়ার পরে রোগী বলবো যে আমার পায়ে পানি চলে আসছে, এবং রোগী খুব ভয় পেয়ে যায় যে রেনাল ইম্পেয়ারমেন্ট হলো কিনা। এখানে ভয় পাওয়ার কিছু নেই। রেনাল ইম্পেয়ারমেন্ট যার হবে তার আগে মুখে পানি আসবে, পায়ে পানি আসছে, দিস ইজ ডিউ টু ফ্লুইড রিঅ্যাকুমুলেশন, সেটা এনএসএইড বন্ধ করে দিলেই হবে। এবার আমরা চলে আসি অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস থেকে আমাদের খুব বেশি কিছু জানা লাগবে না। অস্টিওআর্থ্রাইটিসের রিস্ক ফ্যাক্টরের বক্সটা আছে, রিস্ক ফ্যাক্টরের বক্সটা আমাদের লাগবে, কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ এগুলো আমাদের লাগবে। আমরা যদি এই নিচের এক্সরেটা দেখি, তাহলে দেখবেন অস্টিওআর্থ্রাইটিসের ডেভিডসনের শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি প্যাসেজ আছে, যেটা আপনাদের জন্য জরুরি এবং যেটা অ্যাকচুয়ালি এই এক্সরের মাধ্যমে দেখা যাচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস এর কিছু ফিচার আছে। ফিচারগুলো হচ্ছে, নাম্বার 1, দের উইল বি লস অফ ফোকাল আর্টিকুলার কার্টিলেজ। এই যে আমাদের দুইটা জয়েন্টের মাঝখানে দের ইজ অ্যান আর্টিকুলার কার্টিলেজ, এবং এই আর্টিকুলার কার্টিলেজের লসটা হবে ফোকাল। আপনি দেখবেন এই জায়গায় জয়েন্ট স্পেসটা যতটা বেশি আছে, এই জায়গায় জয়েন্ট স্পেসটা কিছু ন্যারো হয়েছে। সো ফোকাল আর্টিকুলার কার্টিলেজ লস হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দের উইল প্রেজেন্স অফ অস্টিওফাইট ফর্মেশন। এই দেখেন এই যে কিছু এই যে হোয়াইট অ্যারোগুলা যে ইন্ডিকেট করছে, দিজ আর নিউ বোন ফর্মেশনস অ্যাট দ্য মার্জিন, দিজ আর নোন অ্যাজ অস্টিওফাইটস। নাম্বার 2 হচ্ছে যেটা, যে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। কন্ড্রো মানে কার্টিলেজ, কার্টিলেজের নিচেই যেই বোন, এই বোনগুলা উইল বিকাম হোয়াইট, এই জন্য বলে সাবকন্ড্রাল। কার্টিলেজের নিচের বোন উইল বিকাম হোয়াইট। এই যে দেখেন এই সাদা হয়ে যাওয়াটা, দিস ইজ নোন অ্যাজ সাবকন্ড্রাল স্ক্লেরোসিস। আরেকটা হচ্ছে দেখেন এই জায়গায় এই যে কালো এরিয়াটা, এই যে কালো এরিয়াটা, দিস ইজ নোন, এখানে কিছু বোনি সিস্ট ফর্ম করবে। এখানে এই ছবিটা তো ভালো অত বোঝা যাচ্ছে না। আরেকটা যেটা হয়, যদি আপনার এই ধরনের আপনাদের নিশ্চয়ই দাদা দাদি নানা নানি দেখেছেন যারা প্রায় হাঁটুর কমপ্লেন করবে, এদের দেখবেন যে দ্য জয়েন্টস বিকাম এনলার্জড as part of the remodeling process. So focal loss of articular cartilage, subchondral sclerosis, presence of osteophyte formation, subchondral bone cysts এবং enlargement of the affected joints. আচ্ছা, এগুলা আপনারা একটু দেখে নিন, খুব ইম্পর্টেন্ট কথা নেই। সিমটমস অ্যান্ড সাইন্সের বক্সটা আপনারা দেখতে পারেন, এগুলো আপনারা সবাই জানেন। ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আগেই বলেছি, যে অস্টিওআর্থ্রাইটিস ইজ এ মেকানিক্যাল জয়েন্ট পেইন।
সো মেকানিক্যাল জয়েন্ট পেনের আগের কথাই রয়ে গেল যে ইট ইজ রিলেটেড টু মুভমেন্ট অ্যান্ড ওয়েট বেয়ারিং, দিস ইজ রিলিভ বাই রেস্ট। যেখানে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন উইল বি অ্যাগ্রেভেটেড বাই রেস্ট। আগেই বলেছি যে মর্নিং স্টিফনেস মেকানিক্যালেও থাকে, ইনফ্ল্যামেটরিতেও থাকে, বাট মেকানিক্যালে মর্নিং স্টিফনেস থাকলেও এটা উইল বি লেস দেন 50 মিনিটস এবং কখনোই 1 ঘন্টা হবে না। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস, এই জিনিসটা আপনাদের জন্য একটু জরুরি। এখানে দুটো জিনিস খেয়াল করবেন যে হেবার্ডেন্স নোডস অ্যান্ড বুচার্ডস নোডস, দুইটা কথা বলা আছে। হেবার্ডেন্স অ্যান্ড বুচার্ডস নোডস, আমরা অস্টিওআর্থ্রাইটিসের এই ছবিটার দিকে যদি একটু তাকাই, অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রায় কনফিউজড হয়, বিকজ অস্টিওআর্থ্রাইটিস অকার্স ইন ফিমেলস predominantly, rheumatoid arthritis also occurs in females predominantly, বিশেষ করে নোডাল অস্টিওআর্থ্রাইটিস ইজ ভেরি ফিমেল প্রিডমিনেন্ট। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসেও জেনেছি যে আমরা রিউমাটয়েড নোডিল পাবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অস্টিওআর্থ্রাইটিসের হ্যান্ড ইনভলভমেন্টে যদি খেয়াল করেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস হাতের প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইউজ করে এবং ইউজুয়ালি ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ করে না। ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট যদি কোনো ইনভলভমেন্ট নিয়ে কোনো রোগী আসে, আমাদের দুইটা ডায়াগনোসিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 ইজ অস্টিওআর্থ্রাইটিস, নাম্বার 2 হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, নাম্বার 3 রেয়ারলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। ইউজুয়ালি ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস ইনভলভ করে না। সো আমরা এই দুইটা নোট, দ্যাট ইজ হেবার্ডেন্স অ্যান্ড বুচার্ডস নোটসে প্রায় আমাদের কনফিউশন হয়। তা আমি বলবো যে আপনারা খালি হেবার্ডেন্স নোটটা মনে রাখেন। হেবার্ডেন্স নোটস অকার্স ইন দ্য ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টস। সো বুচার্ডস নোটস কোথায় ইনভলভ করবে? প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট। আমরা খালি হেবার্ডেনটা মনে রাখি। বুচার্স যদি আসে আমরা বুঝবো যে আমার ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট আছেই দুইটা, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। যেহেতু অস্টিওআর্থ্রাইটিস মেইনলি ডিআইপি ইনভলভ করবে, হেবার্ডেন্স নোটস ডিআইপিতে, আর বুচার্স যদি আসে সেটা যেহেতু ডিআইপিতে না, এটা তাহলে কোথায়? এটা প্রক্সিমালে। এটা আমি অলরেডি আপনাদের বলেছি। আপনারা যদি পেজ 1000 এটা পেজ 1008-এ যান, তাহলে দেখবেন যে একটা রিস্ক ফ্যাক্টরের বক্স আছে। রিস্ক ফ্যাক্টরের বক্সটা আমাদের পড়তে হবে। আর পেজ 1011-তে, এই বক্সটা পৃষ্ঠা 1011-তে আছে যে হোয়াট আর দ্য কজেস অফ আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস। তাহলে অস্টিওআর্থ্রাইটিস থেকে আমাদের আসলে এর থেকে বেশি কিছু পড়া লাগবে না। আমরা যদি সামারাইজ করি অস্টিওআর্থ্রাইটিস মেইনলি আমাদের পড়া লাগবে রিস্ক ফ্যাক্টরস, আমাদের এই এক্সরে চেঞ্জগুলো জানা লাগবে, সিমটমস অ্যান্ড সাইন্স অফ অস্টিওআর্থ্রাইটিস, জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে কিছু জিনিস জানা লাগবে, ফিঙ্গারে এই অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টের ডিস্ট্রিবিউশনটা, এক্সট্রা আমরা অলরেডি বলেছি। এবং এই বক্সটা বিশেষ করে এফসিপিএস পার্ট 1-এর জন্য খুব ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য কজেস অফ আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস। আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দেখি। A 50-year-old man presenting to you with acutely red, tender left knee joint. পেশেন্টের লং হিস্ট্রি অফ হাইপারটেনশন আছে, যার জন্য সে থায়াজাইড খায়। পেশেন্ট 2 দিন ধরে সিভিয়ার পেইনে ভুগছে, সোয়েলিং আছে, স্মল ইফিউশন আছে। আপনি তার নি জয়েন্ট অ্যাসপিরেট করেছেন। আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা কিন্তু বলেছি যে মোনো আর্থ্রাইটিসের ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন অ্যান্ড সেন্ডিং দ্য ফ্লুইড ফর সাইটোলজি, কালচার অ্যান্ড ক্রিস্টাল। তো এখানে ধরেন আমার কাছে একটা, আমরা যে রোগীটাকে দেখছি যে একটা 50-year-old হাইপারটেনসিভ রোগী, উনি হাইপারটেনশনের জন্য বেন্ড্রোফ্লোমিথায়াজাইড, দ্যাট ইজ থায়াজাইড ডায়োটিক খায়, এবং উনি গত 2 দিন ধরে সিভিয়ারলি টেন্ডার লেফট নি জয়েন্ট নিয়ে এসেছেন। আপনি তাকে নি জয়েন্ট অ্যাসপিরেট করে দেখলেন, তার হোয়াইট সেল কাউন্ট হচ্ছে 2000। আপনারা যদি এই বক্সটা, আগের বক্সটা খেয়াল করেন, দেখবেন যে আমরা বলেছি যে অ্যাকিউট মোনো আর্থ্রাইটিসের ডিডি 3টা, মেনলি হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, আর যদি ট্রমার হিস্ট্রি থাকে তাহলে ট্রমা। আমাকে হিস্ট্রিতে বলেই দিয়েছে দের ইজ নো হিস্ট্রি অফ রিসেন্ট ট্রমা। তাহলে রয়ে গেল আমার সেপটিক আর্থ্রাইটিস, গাউট অ্যান্ড সিউডো গাউট। তো সেপটিক আর্থ্রাইটিসের রোগীর হোয়াইট সেল কাউন্ট ইউজুয়ালি 50,000 থেকে 75,000 বা তারও বেশি থাকে। সো আমরা এই নি জয়েন্ট অ্যাসপিরেটের হোয়াইট সেল কাউন্ট দেখে মোটামুটি আন্দাজ করতে পারি যে দিস ইজ নট আ কেস অফ সেপটিক আর্থ্রাইটিস। তাহলে আমার রয়ে গেল গাউট অথবা সিউডো গাউট। ইন রিয়ার কেসেস গাউট ইজ মোর কমন। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে পেশেন্টের সি রিঅ্যাক্টিভ প্রোটিন 70 নর্মালি থাকে, যার লেস দেন 10, তার মানে তার একটা সিভিয়ার ইনফ্লামেশন চলছে, এবং অ্যাজ পার্ট অফ ইনফ্লামেশন তার হোয়াইট সেল কাউন্ট হচ্ছে 14,000, এটাও ডিউ টু সেকেন্ডারি ইনফ্লামেশন। আরেকটা ক্লিনিক্যাল সিনারিও যদি দেখি, এ 43-year-old ম্যান আপনার কাছে এসেছে, পেশেন্টের আগে রেনাল স্টোনের হিস্ট্রি আছে, এবং পেশেন্টের কোলেস্টেরল লেভেল বেশি, এবং পেশেন্ট লং স্ট্যান্ডিং পেইন, অনেক দিনের পেইন নিয়ে এসেছে, এবং তার হাতটা দেখেন,
তার প্রক্সিমাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট এবং ডিস্টাল মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্টের এই জায়গাতে একটা লার্জ সোয়েলিং হয়ে আছে, এবং ছবিটা যদি ভালো বোঝা যায় দেখবেন যে এই জায়গাটা একটু হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হয়ে আছে। তো দুইটা ক্লিনিক্যাল সিনারিও আমরা দেখলাম। এবার আমরা একটু যদি আলোচনা করি, অলরেডি আমরা কিন্তু এই প্রথম এই সিনারিও দেখে আমরা আন্দাজ করেছি যে অ্যাটলিস্ট প্রথম কেস সিনারিওটা আমার দিস উইল বি আইদার গাউট অর সিউডো গাউট। এখন গাউট অর সিউডো গাউট কালেকটিভলি ইজ নোন অ্যাজ ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। এখানে বডির বিভিন্ন জয়েন্টস অথবা সফট টিস্যুতে দের ইজ ক্রিস্টাল ডিপোজিশন। আমাদের মেইনলি জানা লাগবে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল, যেটা মানে গাউটে পাওয়া যায়, এবং সিপিপিডি বা ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টালস, যেটা হচ্ছে সিউডো গাউটে পাওয়া যায়। গাউট থেকে এই বক্সটা আমাদের জানা খুব জরুরি যে মেটাবলিক পাথওয়েটা। গাউট মেইনলি যে কারণে হয় দ্যাট ইজ ডেপোজিশন অফ মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালস, এবং এই ক্রিস্টালগুলা তৈরি হয় ফ্রম ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আসে হচ্ছে আমাদের বডির পিউরিন থেকে, এবং পিউরিন আসে প্রোটিন থেকে। তাহলে যদি আমরা এর থেকে শুরু করি যে প্রোটিন রিচ, আপনার কিছু প্রোটিন থেকে পিউরিন আসে। এই পিউরিনটা এই পিউরিন থেকে আমার বডিতে জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড, অ্যান্ড দ্যাট ইউরিক অ্যাসিড ক্রিস্টালাইজেস টু ফর্ম মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালস। এখন এই যে পিউরিন আমার বডিতে কিছু পিউরিন এমনিতেই তৈরি হচ্ছে, আর আমি কিছু পিউরিন খাচ্ছি। তাহলে দেখেন আমরা প্রতিদিন প্রায় 400 মিলিগ্রামসের মতো পিউরিন খাই, যেই 400 মিলিগ্রাম ইজ এক্সক্রিটেড বাই ফিকাল রুট, অ্যান্ড যে এন্ডোজেনাস রুটে যে 800 মিলিগ্রাম দ্যাট ইজ এক্সক্রিটেড বাই দি রেনাল রুট। এই চার থেকে আমাদের জানতে হবে যে ডায়েটারি পিউরিনের সোর্স হচ্ছে গেম, সি ফুড, অয়েলি ফিশ অ্যান্ড ওফাল। গেম হচ্ছে বিদেশে মানুষ ডিয়ার হান্টিংয়ে যায়, হরিণ শিকার করতে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ গেম। সি ফুড আপনারা জানেন, অয়েলি ফিশ আপনারা জানেন। ওফাল মানে হচ্ছে আমরা প্রায় মানুষকে বলি বা গর্ভবতী মাদের বলি যে মুরগির কলিজা, গরুর কলিজা যেগুলো খাবে। ওফাল মানে হচ্ছে দি ভিসেরা অফ অ্যান অ্যানিম্যাল, দি ইন্টারনাল অর্গানস অফ অ্যান অ্যানিম্যাল, যেগুলো আমরা খাই, অ্যান্ড দিজ আর হাইলি প্রোটিন রিচ ডায়েটস। আরেকটি ইম্পর্টেন্ট স্টেপ, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হোয়াট ডু ইউ মিন বাই গেম অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ওফাল। নাম্বার 1, এখানে এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট যে আমার হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন এবং জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড, এই স্টেপটা ইজ ইনফ্লুয়েন্সড বাই এন এনজাইম দ্যাট ইজ নোন অ্যাজ জ্যান্থিন অক্সিডেজ, এবং এই পাথওয়ের উপরে কাজ করে অ্যালোপিরিনল অ্যান্ড ফিবুক্সোস্ট্যাট, আমরা একটু পরেই দেখব। আর ইউরিক অ্যাসিড ইজ কনভার্টেড ইন্টু অ্যালান্টয়েন উইচ ইজ আ হার্মলেস প্রোডাক্ট, এবং এই কাজটা করে হচ্ছে এই জিনিসটাকে, এই প্রসেসটাকে স্টিমুলেট করে হচ্ছে পেগলোটিক্রিস। তো আমরা একটু পরেই ইউরেট লোয়ারিং থেরাপিতে এই ড্রাগগুলো নিয়ে আবার আলোচনা করব, বাট এই চারটা আমাদের জন্য খুবই জরুরি। আচ্ছা, এইটা আপনারা একটু দেখে নেবেন। এখন গাউট, আমরা এই যে দুইটা সিনারিও দেখলাম, দুইটাই কিন্তু হচ্ছে যে দুইটা মানে মেল পেশেন্টের হিস্ট্রি আমরা দেখলাম। তো রিউমাটোলজিক্যাল বেশিরভাগ ডিজিজই ফিমেলদের হয়, বাট গাউট and axial spondyloarthritis বা ankylosing spondylitis are two diseases that is male predominant. তো আমাদের এই চারটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে এই হাইপার ইউরেসিমিয়া অ্যান্ড গাউট এর কজ কি। মানে কটা জিনিস বলে রাখা ভালো যে হাইপার ইউরেসিমিয়া মানেই গাউট না। হাইপার ইউরেসিমিয়া বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরে বসে খাচ্ছি, আমরা মোটা হচ্ছি। হাইপার ইউরেসিমিয়া ইজ ওয়ান অফ দি কম্পোনেন্টস অফ দি মেটাবলিক সিন্ড্রোম, এবং মেটাবলিক সিন্ড্রোমের হাইপার ইউরেসিমিয়াওয়ালা সহ বেশিরভাগ রোগীরই কিন্তু আলটিমেটলি গাউট হয় না। তো আমরা অলরেডি বলেছি যে আমাদের ইউরিক অ্যাসিডের সোর্স হচ্ছে ফুড এবং এন্ডোজেনাস পিউরিনস, এবং এক্সক্রিশনের রুট হচ্ছে ইন্টেস্টাইন অ্যান্ড কিডনিস। সো কোনো কারণে যদি কিডনি এক্সক্রিট করতে না পারে তাহলে আমার বডিতে হাইপার ইউরেসিমিয়া হয়ে গাউট হতে পারে। এর জন্য এই চার্টের ভিতরে আমাদের জন্য প্রত্যেকটা পয়েন্টই খুব জরুরি। আমরা প্রতিটা পয়েন্টই মনে রাখার চেষ্টা করব। যেমন ডিমিনিশ রেনাল এক্সক্রিশনের কজের মধ্যে রেনাল ফেলিয়ার, রেনাল সিকেডি পেশেন্টদের খুব কমনলি গাউট হয়, বিকজ কিডনি এক্সক্রিট করতে পারে না এবং ইউরিক অ্যাসিড প্রিসিপিটেট করে তাদের গাউট হয়। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল, বিকজ অ্যালকোহলের ভিতরে গুয়ানোসিন থাকে। ড্রাগস যেমন থায়াজাইডস অ্যান্ড লুপ ডায়ুরেটিক্স, লো ডোজ অ্যাসপিরিন, সাইক্লোস্পোরিন অ্যান্ড পাইরাজিনামাইড, এই ড্রাগ চার্টটা আপনাদের জন্য খুবই জরুরি। একটা জিনিস বলে রাখা ভালো, লো ডোজ অ্যাসপিরিন, এখানে যে লো ডোজ বুঝিয়েছে
আমরা অনেক রোগী, আপনি বলতে পারেন যে মেটাবলিক সিন্ড্রোম যাদের আছে তাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এবং এদের বেশিরভাগ রোগী 75 মিলিগ্রাম অ্যাসপিরিন খায়। এটা একটা বিতর্কের বিষয়, কিন্তু রাফলি বলা হয় যে যারা 75 মিলিগ্রাম অ্যাসপিরিন পাচ্ছে, এখানে লো ডোজ, কিন্তু 75 মিলিগ্রাম লো ডোজকে বোঝানো হয়নি। এখানে লো ডোজ বলতে বোঝানো হচ্ছে 160 to 325 মিলিগ্রামস ইউজুয়ালি, বা তারও বেশি। সো একটা রোগী যদি লো ডোজ অ্যাসপিরিন পায়, তার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, গাউট না থাকলে আপনি অ্যাসপিরিন বন্ধ করেন না। আপ টু নাও কনসেনসাস হচ্ছে যে গাউট না থাকলে আপনি তার অ্যাসপিরিন বন্ধ করেন না। যদি লো ডোজ অ্যাসপিরিন পাওয়া অবস্থা, 75 মিলিগ্রাম অ্যাসপিরিন পাওয়া অবস্থায় গাউট হয়, দেন এটা একটা এক্সপার্ট কনসালটেন্টের ইচ্ছা অনুযায়ী আপনার অ্যাসপিরিন বন্ধ করতে হবে। যারা এমআরসি পরীক্ষা দেবেন তাদের জন্য ইনফরমেশনটা জরুরি। এমআরসিপিতে প্রায়ই কোয়েশ্চেনটা করা হয় যে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন পাচ্ছে, তার ইউরিক অ্যাসিড বেশি, তুমি কি অ্যাসপিরিন বন্ধ করবে কিনা? দি অ্যান্সার ইজ নো। তাহলে আমাদের এই বক্স থেকে ডিজিজগুলো জানতে হবে, হোয়াট আর দ্য ড্রাগস কজিং হাইপারইউরেসিমিয়া সেটা জানতে হবে। ইনক্রিজ ইনটেক অলরেডি আমরা এগুলোর ব্যাপারে বলেছি। অ্যান্ড কোন কোন কারণে এন্ডোজেনাস পিউরিন সিনথেসিস বেশি হয়, যেমন মায়োলোপ্রলিফারেটিভ লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, সোরিয়াসিস, হাই ফ্রুক্টোজ ইনটেক। লেশ-নাইহান সিন্ড্রোম আপনার একটি পাশ দিয়ে লিখে রাখেন। লেশ-নাইহান সিন্ড্রোম ইজ অ্যান X-linked recessive disorder that is characterized by gout, mental retardation, chorioathetosis, and self-mutilation. Lesch-Nyhan syndrome is an X-linked recessive disorder characterized by gout, mental retardation, self-mutilation, রোগী নিজেকেই নিজে হার্ম করবে, মিউটিলেট করবে, এবং কোরিওঅ্যাথেটোসিস, ইনভলন্টারি মুভমেন্ট হবে। আমরা যেই সিনারিওটা দেখলাম, ওইখানে ফার্স্ট সিনারিওতে রোগী ফার্স্ট লেফট নি জয়েন্ট টেন্ডারনেস নিয়ে এসেছিল, কিন্তু মোস্ট কমনলি পেশেন্ট প্রেজেন্স উইথ অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস, এবং 50%-এর বেশি কেস মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট নিয়ে আসে। আদার কমন সাইডগুলো বলা হয়েছে। যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে পেশেন্টের স্পাইন এবং এক্সিয়াল স্কেলেটন ইউজুয়ালি ধরা হয় না, স্পাইন ধরবে না। স্পাইন যদি ধরে, দিস ইজ নট গাউট, দিস ইজ সামথিং এলস। র্যাপিড অনসেট, এটা আমরা মোনোআর্থ্রাইটিসের এখানেই বলেছিলাম যে সেপটিক আর্থ্রাইটিস, গাউট দুইটার মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে অনসেট। গাউট যত র্যাপিডলি অনসেট করবে, সেপটিক আর্থ্রাইটিস অত র্যাপিড অনসেট হয় না। সিভিয়ার পেইন থাকে, এক্সট্রিম টেন্ডারনেস থাকে। ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে দিস ইজ সেলফ লিমিটিং। সে যদি এই 2 সপ্তাহ ধরে এই প্রচণ্ড ব্যথা টলারেট করতে পারে, পেশেন্টের ব্যথা অটোমেটিক্যালি কমে যাবে। বাট সেপটিক আর্থ্রাইটিস কিন্তু রোগী গ্র্যাজুয়ালি ডিটেরিয়েট করবে। আর মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা অলরেডি বলেছি, সেপটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আরেকটা বলেছি ইনফেক্টিভ সেলুলাইটিস। কেন? বিকজ সেলুলাইটিস হলেও অনেক সময় দেখা যায় যে জয়েন্টের ওভারলাইং স্কিন, সেলুলাইটিস মানে কি, ইটস ইনফ্লামেশন অফ দ্য সাবকিউটিনিয়াস স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস টিস্যুস, যে কারণে তখন জয়েন্টের পেইন রোগী ভুল করতে পারে। প্লাস এইসব রোগী, ইভেন গাউটের রোগীও, যখন তার জয়েন্ট সোয়েলিংটা কমে যায়, তার ওভারলাইং স্কিনে ডিসকর্মেশন হতে পারে, যেটা সেলুলাইটিসও হয়। এই গাউটে এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন যে হোয়াট ডু উই মিন বাই টোফাস, এবং টোফাস কোন কোন জায়গায় ডিপোজিশন হয়। দিস ইজ এ টিপিক্যাল পিকচার অফ গাউট, দিস ইজ অলসো নোন অ্যাজ পোডাগ্রা, এই পুরো সিচুয়েশনটাকে। এটা হচ্ছে গাউটি টোফাস। টোফাই মানে হচ্ছে দিস ইজ ডিপোজিশন অফ ক্রিস্টাল, এবং ইউজুয়ালি দেখবেন টোফাই হয় ইউজুয়ালি বডির এক্সটেন্সর সার্ফেস এবং পেরিফেরাল পার্টগুলোয়। কেন? বিকজ টোফাই মানে হচ্ছে ডিপোজিশন অফ ক্রিস্টালস, এবং ক্রিস্টাল ডিপোজিশনের জন্য টেম্পারেচার যত কম হবে তত ক্রিস্টাল ডিপোজিশন বেশি হয়। এই কারণে দেখবেন পেরিফেরাল পার্ট, এক্সটেন্সর সার্ফেসেস, তারপর ইয়ার হেলিক্স, এসব জায়গায় টোফাই পাওয়া যায়। তো এক্সটেন্সর সার্ফেসে কিন্তু আমরা রিউমাটয়েড নোডিউলও পাই, গাউটের টোফাইও পাই। তো ডিফারেন্সিয়েট করবো কীভাবে? গাউটি টোফাসের ওভারলাইং, যেহেতু টোফাই ইজ ডিপোজিশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস, দে উইল অ্যাপিয়ার হোয়াইট। এক্সরে যদি করি, দিস ইজ অ্যান ইরোসিভ আর্থ্রাইটিস, এরকম ওয়েল ডিফাইন্ড মার্জিনাল ইরোশন আমরা পাবো। আমরা প্রথমেই বলেছি যে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস, এবং এখানে আমরা এই ছবিটা যদি দেখি, যে আমরা কি ক্রিস্টাল পাবো, ইউরেট ক্রিস্টাল পাবো। এরা দেখতে কীরকম? দুইটা এন, দে আর নিডল শেপড অ্যান্ড নেগেটিভ বাই রিফ্রিনজেন্স পাবো। আমরা জাস্ট এই টার্মটা মুখস্থ করি। উইথ রিগার্ডস টু ম্যানেজমেন্ট ইদানিংকালে ডেভিডসনে আসে। তো গাউটের ম্যানেজমেন্টকে আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করি। গাউটের ম্যানেজমেন্টকে আমরা অ্যাকিউট গাউট এবং ক্রনিক টোফাইশিয়াস গাউটে ভাগ করি। অ্যাকিউট অ্যাটাকের জন্য আপনার ড্রাগগুলো খালি মনে রাখেন, আমরা কলচিসিন ব্যবহার করি, এনএসএইড ব্যবহার করি, ওরাল অথবা ইন্ট্রামাস্কুলার স্টেরয়েড ব্যবহার করি। আরেকটা হচ্ছে ক্যানাকিনুম্যাব নামে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ করি, বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, ইউজ প্র্যাকটিক্যালি হয় না, বাট 4টা ড্রাগ। তাহলে অ্যাকিউট অ্যাটাকে
আমরা ওই রেস্ট আইস প্যাক এগুলো ছাড়া যেগুলো করবো, পেশেন্টকে আমরা ওরাল কোলচিসিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এছাড়া আমরা এনএসএইড দিব। যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট বা এলডারলি রোগী বা কোলচিসিনের সাইড এফেক্ট হয়, তাহলে আমরা ওরাল অথবা ইন্ট্রামাস্কুলার স্টেরয়েড দিব। আর একটা মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারি যার নাম ক্যানাকিনোম্যাব। কোলচিসিনের ব্যাপারে একটা কথা বলে নিই। কোলচিসিন কোলচিসিন মাইক্রোটিউবিউল অ্যাসেম্বলি ইনহিবিট করে। মাইক্রোটিউবিউল অ্যাসেম্বলি ইনহিবিট করে এরকম আরেকটা ড্রাগ হচ্ছে গ্লাইসিওফালভিন। এবং কোলচিসিনের একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে ইট কজেস ডায়রিয়া। আচ্ছা, অ্যাকিউট অ্যাটাকে আমরা এগুলো দিলাম। নাম্বার 2 হচ্ছে, যেহেতু এদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে মোস্ট অফ দ্য টাইমস, আমরা এদের ইউরেট লোয়ারিং থেরাপি দিব। ইউরেট লোয়ারিং থেরাপির জন্য আমরা ড্রাগগুলো মনে রাখি। আমরা অ্যালোপিরিনল দিতে পারি, ফেবুক্সোস্ট্যাট দিতে পারি, অ্যালোপিরিনল দিতে পারি, ফেবুক্সোস্ট্যাট দিতে পারি, পেগলোটিকেজ দিতে পারি, অথবা ইউরোকোসিউরিক ড্রাগ দিতে পারি। এই 4 গ্রুপের ড্রাগ আমরা ইউজ করি। আপনার ডেভিডসনে আমি আসলে পাওয়ার পয়েন্ট এটা দেওয়া হয়নি, ওই ইউরেট লোয়ারিং থেরাপির ইন্ডিকেশনের বক্স আছে, ওই বক্সটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। আর এছাড়া হচ্ছে আপনি ডায়েটারি মডিফিকেশান, লাইফস্টাইল মডিফিকেশান, তারপর হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ পিউরিন কন্টেইনিং ডায়েটস, যেমন যে রেড মিট, গেম, সি ফুড, ওফাল, এগুলো আপনার এনশিওর করতে হবে। তো গাউট নিয়ে এই কথাই। তো ইন সামারি যদি আমরা গাউট বলি, গাউট ইজ এ ডিজিজ অফ মেল। এটাতে কমনলি প্রেজেন্স উইথ অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস। ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখলাম। গাউটের এই বক্সটা আমাদের জন্য খুব জরুরি, পুরা বক্সটাই। ক্লিনিক্যাল এই রোগীর ইনভেস্টিগেশন আমরা কী দিব? ইনভেস্টিগেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন টু সি ক্রিস্টালস। একটা জিনিস জরুরি, যে আমাদের দেশে আমরা ওয়ার্ডেও সেরাম ইউরিক অ্যাসিড বেশিরভাগ সময় দেখি। সেরাম ইউরিক অ্যাসিড বেশিরভাগ ক্ষেত্রেই গাউটে বেশি থাকবে, বাট সেরাম ইউরিক অ্যাসিড মাইট বি নর্মাল ইন মেনি কেসেস। সো সেরাম ইউরিক অ্যাসিড ইজ নট দি ইনভেস্টিগেশন অফ চয়েস। পরীক্ষায় যদি আসে ইনভেস্টিগেশন অফ চয়েস ইজ জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন টু সি ক্রিস্টালস। ম্যানেজমেন্টের ব্যাপারে বলেছি। তো আজকে এতটুকুই। নেক্সট উইকে আমরা পলিআর্থ্রাইটিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।